হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর যেটা তোমাদের রয়েছে সেটা আজকে ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা চলাকালীন তোমাদের টেক্সটটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? প্রথমেই বলে রাখি, এটা একটা পুরনো বই বলে বইটা একটু দাগানো, তার জন্য ডোন্ট মাইন্ড, বাট পড়াটা কিন্তু তোমাদের প্রত্যেক কিন্তু ভালো করে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে, ঠিক আছে? তাই আর দেরি না করে চলো শুরু করছি। দেখো, জীবন সংগঠনের স্তরের মধ্যে প্রথমে রয়েছে জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য। বলছে জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কের প্রাথমিক ধারণা কি না, প্রত্যেক জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, এটা আমরা আগেই পড়েছি। প্রত্যেক সজীব কোষ প্রোটোপ্লাজম নামক এক প্রকার অর্ধতরল জেলির মতো সজীব পদার্থ দিয়ে তৈরি। তাহলে কোষে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। জীবের সমস্ত রকম জীবজ ক্রিয়াগুলো প্রোটোপ্লাজমের মধ্যে ঘটে, এটা কিন্তু হাইলাইট করে রাখবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য কি না, প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে, ঠিক আছে? আবার দেখো কি বলছে না, ফলে প্রোটোপ্লাজম ব্যতীত জীবের কোনো অস্তিত্বই থাকে না, ঠিক আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌলের সংযোগে কিন্তু প্রোটোপ্লাজম তৈরি হয়। মনে রাখবে, এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন তুলে ধরে। জীব দেহে নানা রকম অজৈব ও জৈব বস্তুর সমন্বয়ে গঠিত। অজৈব উপাদানগুলো কি কি না, জীবদেহে জীবজ সংগঠনের ফলে জল, অ্যাসিড, ক্ষার, লবণ প্রভৃতি অজৈব পদার্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে জল কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আমরা তো প্রতিদিনই জল খাই, জল ছাড়া জীবন তৈরি হতে পারে, জল ছাড়া জীবন হয়ও না। তো সেটা কেন, সেটা আমরা এখানে পড়লেই বুঝতে পারবো। বলছে জীবন তথা প্রাণের একটি অপরিহার্য উপাদান কি না, জল। জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। জীবদের ওজনের 60 থেকে 80% হলো জল। বোঝা গেল? জল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবদের বিপাক তথা পুষ্টিতে নানাভাবে সহায়তা করে। দ্রাবক রূপে কোষের অনেক অজৈব ও জৈব পদার্থকে দ্রবীভূত অবস্থায় রাখতে পারে। স্থলজ উদ্ভিদেরা প্রধানত মৃত্তিকাস্থিত মূলরম দিয়ে, মানে অর্থাৎ মূলে যেটা থাকে মূলরম, সেটা দিয়ে কি করে? জল শুষে নেয়। এবং জলজ উদ্ভিদরা কি করে? জলের যে নিমজ্জিত অংশ থাকে সেটা দিয়ে জলটা কি করে? শোষণ করে নেয়। অপরদিকে প্রাণীরা সরাসরি জল পান করে অথবা খাদ্যের মাধ্যমে জলটা কি করে? গ্রহণ করে। তাহলে এই যে জলটা মানুষ খাচ্ছে বা প্রাণীরা জলটা যে গ্রহণ করছে, সেই জলের কি ভূমিকা? বলছে জল উদ্ভিদ ও প্রাণী কোষের প্রোটোপ্লাজমের সজীবতা কি রাখে? বজায় রাখে। অর্থাৎ প্রোটোপ্লাজম যে সজীব থাকবে সেটা পুরোপুরি নির্ভর করে কিন্তু জলের ওপর। উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য জলের সাহায্যে কোষ থেকে কোষান্তরে প্রেরণ করে। জল উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া একটি প্রয়োজনীয় উপাদান। বীজের অঙ্কুরোদ্গম জলের সহায়তায় ঘটে। তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে এটা প্রায় করে সবাই, না বীজ যখন জলে ফুটিয়ে রাখবে, ভিজিয়ে রাখবে, তখন দেখবে যে বীজ থেকে অঙ্কুর বেরোচ্ছে। তাহলে জলের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিজেরাই বুঝতে পারছো। খনিজ লবণ, হরমোন ও বিভিন্ন অজৈব ও জৈব পদার্থ জলীয় মাধ্যমে সমগ্র জীবদেহে পরিবাহিত হয়। প্রাণীদেহে খাদ্যবস্তু আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে পাচিত হয়ে পুষ্টিতে সহায়তা করে। জল প্রাণীদেহে রক্ত ও লসিকাকে তরল রেখে খাদ্যের সারাংশ O2 অর্থাৎ অক্সিজেন, উৎসেচক, হরমোন, খনিজ লবণ ইত্যাদিকে কোষে কোষে সংবাহিত করে। জল ঘর্মাকারে ও মূত্রাকারে প্রাণীদেহের বিপাকজাত পদার্থগুলিকে দেহ থেকে দূরীভূত করে। তাহলে এই প্রশ্ন কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জীবদেহে জলের ভূমিকা কি, এটা কিন্তু ভালো করে তোমরা প্রত্যেকেই তৈরি করবে। এরপরে হচ্ছে অ্যাসিড। এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক প্লাস আধান রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে এবং যার হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণ বা আংশিকভাবে ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ রূপে লবণ প্রস্তুত করে, তাদের কি বলা হয়? অ্যাসিড বলা হয়। তাহলে অ্যাসিড কাকে বলে, এই সংজ্ঞাটা কিন্তু প্রত্যেকেই ভালো করে করবে। অ্যাসিডের বৈশিষ্ট্য কি না, অ্যাসিড ভিনিগারের মতো অম্লস্বাদযুক্ত হয়, অর্থাৎ অম্ল হয় টক জাতীয় হয়। নীল রঙের লিটমাসকে অ্যাসিড কি করতে পারে? লাল করতে পারে। এটা তোমরা 7-এই পড়েছো ভৌতবিজ্ঞানে। অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এই যে বিক্রিয়াটা সেটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এরপর দেখো, উৎসের উপর নির্ভর করে অ্যাসিড দু রকমের হয়, একটা হচ্ছে খনিজ অ্যাসিড, দুই হচ্ছে জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড কোনগুলো? যে সকল অ্যাসিড খনিজ পদার্থ থেকে উৎপন্ন হয় তাদের বলা হয় খনিজ অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? আর জৈবিক অ্যাসিড কোনগুলো? যে সকল অ্যাসিড জৈব পদার্থ থেকে উৎপন্ন হয় যাদের অন্তত একটি কার্বক্সিল অর্থাৎ COOH বর্গ থাকে, যেমন ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড।
অর্থাৎ এগুলো জৈব পদার্থ থেকে পাওয়া যায়। ঠিক আছে, তোমরা শুধু মনে রাখবে কোনগুলো খনিজ অ্যাসিড, কোনগুলো জৈব অ্যাসিড, ব্যাস। আর তীব্রকার উপর নির্ভর করে অ্যাসিড আবার দুই প্রকার, সেটা হচ্ছে তীব্র অ্যাসিড, দিয়ে হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলো? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর মৃদু অ্যাসিড কোনগুলো? কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এরপর দেখো রয়েছে জীবদেহে এই অ্যাসিডের ভূমিকাটা কি, এটা ভালো করে পড়বে। যেমন জলের ভূমিকা কতটা, অ্যাসিডের ভূমিকাটাও দেখতে হবে কতটা। বলছে অ্যাসিড জীবদেহে রক্ত মধ্যস্থ বা রক্তের মধ্যে পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ট্রিপল স্টার। তাহলে রক্তের মধ্যস্থ পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে কে সহায়তা করে? অপশন থাকবে অ্যাসিড, থাকবে জল, থাকবে ক্ষার, লবণ। উত্তর কি হবে? অ্যাসিড। এছাড়া বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেহের ক্ষারের মাত্রা বেড়ে গেলে অ্যাসিড বেশি মাত্রা নিঃসৃত হয়ে ক্ষারকে কি করে? প্রশমিত করে। অ্যাসিড খাদ্য গ্রহণের পর খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় ভেঙে হজমে সাহায্য করে। তাহলে আমাদের শরীরে কিন্তু অ্যাসিডের গুরুত্ব আছে। এছাড়াও ক্লান্তির পর পেশিকে অক্সিজেনের যোগান দিতে, মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে ল্যাকটিক অ্যাসিড ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিডের কতটা ভূমিকা বুঝতে পারলে? এগুলি কিন্তু প্রশ্ন। ঠিক আছে, তোমরা কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো খাতায় নোট করবে। এরপর দেখো রয়েছে ক্ষার। জলীয় জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইডকে কি বলা হয়? ক্ষার বলা হয়। ক্ষারের বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে। বলছে ক্ষারীয় দ্রবণ পিচ্ছিল হয়, এটি তড়িৎ পরিবহনে সক্ষম। লাল রঙের লিটমাসকে, মনে রাখবে ক্ষারের সঙ্গে অ্যাসিডের এটাই পার্থক্য। অ্যাসিড কি করে? নীল রঙের লিটমাসকে লাল করে, আর ক্ষার কি করে? উল্টোটা, লাল রঙের লিটমাসকে নীল রঙে পরিণত করে। সর্বদাই বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন গঠন করে। ঠিক আছে, ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল কি করে? উৎপন্ন করে। তাহলে ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ ও জল। ঠিক আছে, যে সকল ক্ষার অল্প মাত্রায় আয়নিত হয় তাদের মৃদু ক্ষার, যেমন NH4OH। আবার যে সকল ক্ষার অধিক মাত্রায় আয়নিত হয় তাদের বলা হয় তীব্র ক্ষার, যেমন NaOH, KOH। ওকে, জীবদেহে ক্ষারের ভূমিকা কি? বলছে দেহে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে ক্ষার তাকে প্রশমিত করে। যেরকম আমরা দেখেছিলাম যে ক্ষারের মাত্রা বৃদ্ধি পেলে অ্যাসিড কি করে? তাকে প্রশমিত করে দেয়। সেরকম অ্যাসিডের মাত্রা বৃদ্ধি হলে ক্ষার তাকে প্রশমিত করে দেয়। এছাড়া ক্ষার দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানব দেহে রক্ত একটি প্রাকৃতিক বাফার। বাফার বলতে কি? বাফার হচ্ছে, দেখো নিচে দেওয়া রয়েছে, রক্তের যেসব আর কি উপাদান রক্তের পিএইচকে অপরিবর্তিত রাখে তাদের বাফার বলা হয়। ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো এই বাফারটা কি করে না, কি বলছে না, মানবদেহে রক্ত একটি প্রাকৃতিক বাফার এবং এই বাফারকে নিয়ন্ত্রিত রাখার জন্য ক্ষারের প্রয়োজন আছে। এছাড়াও বিভিন্ন উৎসেচক যেমন ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে ভালো কি করে? কাজ করে। এর পরের ভূমিকা আসছি লবণ। লবণ কাকে বলে? বলছে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলা হয়। এগুলো কিন্তু পুরো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু সংজ্ঞা তোমাদের প্রশ্নতে কিন্তু দেবে। মাথায় রাখবে পরীক্ষা হবে 40 নম্বরের মধ্যে। তাই বুঝতেই পারছো তোমাদের কতটা প্রশ্ন তৈরি করতে হবে এবং কতগুলো প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখানে বিক্রিয়াগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। HCl এর সঙ্গে NaH বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? H2SO4 এর সঙ্গে Zn বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? তারপর দেখো উল্লেখিত বিক্রিয়ায় উৎপন্ন NaCl ও ZnSO4 লবণ। আসলে ক্ষারকের ঋণাত্মক অংশ অ্যাসিডের ধনাত্মক অংশ মিলিত হয়ে লবণ সৃষ্টি করে। লবণ কিভাবে সৃষ্টি হয় বিক্রিয়া কিন্তু ভালো করে তৈরি করবে। লবণের প্রকারভেদ কি বলছে না, সমিত লবণ বা প্রশম লবণ। যেমন HCl থেকে উৎপন্ন NaCl এক প্রকার কি লবণ? সমিত লবণ। পরীক্ষার প্রশ্ন দেবে যে NaCl কি লবণ? সমিত লবণ। আর আম্লিক বা বাই লবণ কোনগুলো? না, H2SO4 থেকে অম্ল থেকে উৎপন্ন NaHSO4 এক প্রকার আম্লিক লবণ। ক্ষারীয় লবণ কোনগুলো? না, ক্ষারীয় লেড নাইট্রেট, ক্ষারীয় লেড ক্লোরাইড। ঠিক আছে, এগুলো একবার করে ডিং পড়বে। তারপর দেখো জীবদেহে লবণের ভূমিকাটা ভালো করে পড়বে। কি বলছে? লবণ আমাদের দেহে বিভিন্ন তরলের, বিশেষ করে রক্তের যে সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। এই কারণে দেহ থেকে অতিরিক্ত তরল বেরিয়ে গেলে আমাদের লবণ জল পান করতে বলা হয়। দেহে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে লবণ তাকে প্রশমিত করে। তাহলে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে তাকে লবণ কিন্তু কি করে? প্রশমিত করে। যেরকম ক্ষার করে সেরকম লবণও করে। বিভিন্ন প্রকার পেশি সঞ্চালন ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণের জন্য লবণের প্রয়োজন আছে। এর আসছি
প্রাকৃতিক গ্যাসের ভূমিকা। বলছে কোষের প্রোটোপ্লাজমে নাইট্রোজেন একটি বিশেষ উপাদান। শ্বসন ক্রিয়ার জন্য অক্সিজেন গ্যাস কোষে প্রবেশ করে এবং জারণ ক্রিয়ায় অংশ নেয়। অপরপক্ষে জারণ ক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে মুক্ত হয় এবং অপরপক্ষে উদ্ভিদের সবুজ কোষে কার্বন ডাইঅক্সাইড খাদ্য সংশ্লেষে অংশ নেয়। এবার আসছে জৈব উপাদান। তাহলে এতক্ষণ আমরা কিন্তু অজৈব উপাদান সম্পর্কে পড়ছিলাম, যেগুলো ক্ষার, লবণ, অ্যাসিড, ঠিক আছে, জল। এবার আসছে জৈব উপাদান। জৈব উপাদান কোনগুলো দেখো, বলছে জীবদেহের দেহ গঠনে যেমন অনেক অজৈব বস্তুর প্রয়োজন, তেমনি নানা রকম জৈব বস্তুরও প্রয়োজন। সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন সহযোগে প্রস্তুত হয়। ঠিক আছে, মানে কার্বন আর হাইড্রোজেন নিয়ে। তো জীবিত কোষের গঠন ও কাঠামো তৈরি ছাড়াও শক্তি সঞ্চয়, শক্তি উৎপাদন, বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ ইত্যাদি জৈবিক কার্যগুলো সম্পন্ন হয়। জৈব অণুদের দুভাগে ভাগ করা হয়েছে, যেমন ক্ষুদ্র অণুসমূহ আর বৃহৎ অণুসমূহ। ক্ষুদ্র অণু কোনগুলো না, সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। আর বৃহৎ অণুসমূহ কোনগুলো না, জটিল শর্করা, প্রোটিন, লিপিড, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। তো প্রথমে আমরা কোনগুলো পড়বো না, ক্ষুদ্র অণুসমূহগুলো আমরা আলোচনা করব। কি না, সরল শর্করা, শর্করা অর্থাৎ সিম্পল সুগার। জটিল শর্করা ভেঙে সরল শর্করা তৈরি হয়, অর্থাৎ গ্লুকোজ হলো পরিচিত একটি সরল একটা শর্করা, গ্লুকোজ। ঠিক আছে, যার সংকেতটা মনে রাখবে C6H12O6 ট্রিপল স্টার। আর এই গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত 1:2:1, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটা ভালো করে নোট করে রাখবে। ঠিক আছে, যে গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত আর গ্লুকোজের সংকেত কি। ঠিক আছে, জীবদেহে সরল শর্করার ভূমিকা। বলছে গ্লুকোজ কোষে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। গ্লুকোজ যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ডিএনএ ও আরএনএ গঠনে গ্লুকোজ অংশ নেয়। ঠিক আছে, এরপর আসছে কি, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এতক্ষণ আমরা গ্লুকোজ পড়লাম, নেক্সট কি আসছে, অ্যামাইনো অ্যাসিড কি। বলছে জীবদেহে কোষীয় পদার্থগুলোর মধ্যে অত্যন্ত আবশ্যকীয় পদার্থ হলো প্রোটিন। আর এই প্রোটিন হলো একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড একটা শৃঙ্খল। ঠিক আছে, অর্থাৎ একটি পলিপেপটাইড শৃঙ্খলে অনেকগুলো কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যার তারতম্যের ওপর প্রোটিনের প্রকৃতি নির্ভর করে। এক কথায় প্রোটিনের গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। মনে রাখবে, প্রোটিনের গঠনগত একককে কি বলা হয়, অ্যামাইনো অ্যাসিড বলা হয়। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড নিয়েই কিন্তু প্রোটিন তৈরি। আর এই অ্যামাইনো অ্যাসিডের গঠনটা সেটা একবার দেখে নাও। বলছি অ্যামাইনো অ্যাসিডের আর কি কমপক্ষে একটি কার্বক্সিল বর্গ এবং একটি অ্যামাইনো বর্গ থাকে। প্রতিটি অ্যামাইনো অ্যাসিড তাদের অণুর পার্শ্বীয় শৃঙ্খল বা আর অংশের মূলক ভিন্নতার জন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্যের হয়ে থাকে। অ্যামাইনো অ্যাসিডের মূল সংকেত মনে রাখবে, আর দাগ দেওয়ার পর কি দেখবে, CH.NH2COOH। কতগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনী দ্বারা একটি শৃঙ্খলে ধারাবাহিকভাবে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠনটা মনে রাখবে, ট্রিপল স্টার এটা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয় যে অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠনটা লেখো, এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার বলছি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডটা কি, এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। তো দেখো অ্যামিনো অ্যাসিড অপরিহার্য কেন, সেটা পড়ার আগে এই লাইনটা দেখো। অ্যামিনো অ্যাসিডের পর পেপটাইডস, পলিপেপটাইডস, পেপটোন, প্রোটিওজ, তারপর প্রোটিন। তো দেখো অ্যামিনো অ্যাসিডটা অপরিহার্য কেন, বলছে যে সকল অ্যামিনো অ্যাসিড দেহে সংশ্লিষ্ট হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য, সেই জন্য কোনো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের কি বলা হয়, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলা হয়। ট্রিপল স্টার। মানব দেহে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 4টি। কি কি, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইন, অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন। ঠিক আছে, এখানে 4টি না, আমি এখানে 4 বলে ফেলেছি, এটা কিন্তু 8টি হবে। ঠিক আছে, এটা বাংলায় দেওয়া ভেবে আমি 4 বলে ফেলেছি, এটা হবে 8টি। তাহলে মানব দেহে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কটি, উত্তর হবে 8টি। সেই নামগুলো কিন্তু এগুলো একটু কঠিন আছে, একটু পড়ে নিও। ঠিক আছে, তারপর দেখো জীবদেহে অ্যামিনো অ্যাসিডের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যামিনো অ্যাসিড প্রোটিন ও উৎসেচকের প্রাথমিক উপাদান। কতিপয় অ্যামিনো অ্যাসিড থেকে হরমোন উৎপন্ন হয়, কিছু কিছু, কতিপয় বলতে কিছু কিছু, যেমন টাইরোসিন থেকে থাইরক্সিন এবং অ্যাডিনাইন থেকে হরমোন উৎপন্ন হয়। টাইরোসিন অ্যামিনো অ্যাসিড ত্বকের মেলানিন রঞ্জক তৈরি করে। ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড থেকে ভিটামিন নিকোটিনামাইড ও উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি করে না, উৎপন্ন করে। ঠিক আছে,
এবার দেখো শর্টে রয়েছে অ্যামাইনো অ্যাসিড পুল কি? খাদ্য প্রোটিন ও দেহজ প্রোটিন থেকে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিড রক্তে যে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার গড়ে তোলে তাকে অ্যামাইনো অ্যাসিড পুল বলে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। দেখো এগুলোই কিন্তু পরীক্ষার প্রশ্ন তোমাদের তুলে ধরবে। ঠিক আছে, জীবনবিজ্ঞান বইটা এমনই একটা বই, যদি ভালো করে টেক্সটটা খুঁটিয়ে পড়ো, বুঝতে পারলে। এরপর চলে আসছি ফ্যাটি অ্যাসিড কি? দেখো ফ্যাটি অ্যাসিড এক ধরনের সরল হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত জৈব অম্ল যা ফ্যাটের আর্দ্র বিশ্লেষণ থেকে পাওয়া যায়। হাইড্রোকার্বনের শৃঙ্খল দ্বিবন্ধনবিহীন সম্পৃক্ত ও দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হতে পারে, এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, প্রকারভেদ কি না, ফ্যাটি অ্যাসিড দু প্রকারের হয়, যথা এ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড সম্পর্কে এটা রিডিং একবার পড়ে নিলেই হবে, এখান থেকে সেরকম প্রশ্ন সেরকম আসবে না। প্রশ্ন হচ্ছে এটা না, জীবদেহে ফ্যাটি অ্যাসিডের ভূমিকাটা কি, এটা হচ্ছে প্রশ্ন। কি না, কোষ পর্দা গঠনে সাহায্য করে, প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে অংশ নেয়, দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপর কি নিউক্লিওটাইড, বলছে নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেস ও ফসফেট সহযোগে গঠিত। একবার রিডিং পড়ে নেবে। পেন্টোজ শর্করা এটি 5 কার্বনযুক্ত শর্করা। পেন্টোজ শর্করা দু প্রকার, রাইবোস শর্করা আর ডিঅক্সি রাইবোস শর্করা, এটা মনে রাখবে। ঠিক আছে, নাইট্রোজেন বেস কোনগুলো না, দু প্রকার হয়, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন দু প্রকার, অ্যাডেনিন এ, গুয়ানিন জি। ঠিক আছে, যেটা নাইট্রোজেন বেস নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাই নিউক্লিওটাইডটা কিন্তু ভালো করে পড়বে। এরপর দেখা রয়েছে পিরিমিডিন, 3 প্রকার, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। ঠিক আছে, এরপর আসছি ফসফরিক অ্যাসিড। ডিএনএ অথবা আরএনএ ক্ষেত্রে একই ধরনের একটা উপাদান, 5 রকমের নাইট্রোজেন বেস শর্করা ও ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে আর কি বিভিন্ন সজ্জায় 5 রকমের নিউক্লিওটাইড গঠন করে। নিউক্লিক অ্যাসিডে থাইমিনের সঙ্গে অ্যাডেনিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ও অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। উল্লেখ্য না, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল যুক্ত থাকে, তাহলে আরএনএতে কি থাকে, থাইমিনের জায়গায় ইউরাসিলটা যুক্ত থাকে, এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এরপর আসে জীবদেহে এই নিউক্লিওটাইডের ভূমিকাটা কি? বলছে নিউক্লিওটাইড দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড দু প্রকারের হয়, অর্থাৎ ডিএনএ আর আরএনএ। ডিএনএ আরএনএর পুরো নামটা ভালো করে তৈরি করবে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএর ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ প্রধানত জীবদের বংশগত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় বহন করে বলে একে ডিএনএকে জিন বলা হয়। কি বলা হয়? জিন। ডিএনএকে কেন জিন বলা হয় বুঝতে পারছো? এবং জিন হলো ডিএনএ এর এমন একটি অংশ যাতে অনেকগুলো নিউক্লিওটাইড রৈখিক সজ্জায় শৃঙ্খলিত হয়ে একটি পলিপেপটাইড তৈরি করে বা তৈরি করতে সাহায্য করে। এই জায়গাটা ভালো করে নোট করে রাখবে। পাশে দেখো ডিএনএর যে গঠন বিন্যাসটা সেটা ছবির মাধ্যমে দেওয়া আছে। ঠিক আছে, আসলে জিন ক্রোমোজোম মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড সমন্বিত বংশগতির একক, যেটা কি করছে, আরএনএ কি করে না, প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। ঠিক আছে, তাহলে এখানে ডিএনএ আর আরএনএর কাজটাও পেয়ে গেলাম। এরপর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডিএনএ ও আরএনএর পার্থক্য কি? দেখো ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াস স্থিত ক্রোমোজোমে থাকে আর আরএনএ থাকে কোষের সাইটোপ্লাজমে। ডিএনএতে ডিঅক্সি রাইবোস শর্করা থাকে, আরএনএতে শুধু রাইবোস শর্করা থাকে। ডিএনএ 4টি নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর আরএনএর 4টি নাইট্রোজেন বেস, কি কি না, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। তা থাইমিনের পরিবর্তে কি থাকে, এর ইউরাসিল থাকে। ডিএনএ দ্বিতন্ত্রী ও পেঁচানো সিঁড়ির মতো, আরএনএ কিন্তু একতন্ত্রী এবং রেখাকার। এই পার্থক্যটা কিন্তু পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, তো আজকে তোমাদের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, সেজন্য আমি এই ক্ষুদ্র অনুসমূহ পর্যন্তই পড়ালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বৃহৎ অনুসমূহ থেকে পড়াবো, এবং আমার এই পড়ানোর মধ্যে যেগুলো তোমাদেরকে আমি মার্ক করতে বললাম, যেগুলো প্রশ্ন হতে পারে, সেগুলো কিন্তু ভালো করে খাতায় প্রত্যেকে নোট করে রাখবে। ঠিক আছে, আর আমাকে এই ভিডিওটা যে যারা দেখছো তারা কিন্তু একটা উত্তর দেবে, তাদের একটা হোমওয়ার্ক রইলো, সেটা হচ্ছে গ্লুকোজের সংকেত কী এবং তার অনুপাতটা কত। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের কাজ রইলো আমাকে কমেন্টে জানানো, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার এই পড়াটা ফলো করছো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই মন দিয়ে পড়ো।